দল হিসেবে আমাদের অনেক সমালোচনা আলোচনা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু যখন ওই শেখ হাসিনার প্রশ্নটাতে আসে, এই মুহূর্তে হ্যাভিং সিন দ্য 5th of August অ্যান্ড দেয়ার আফটার, আজ পর্যন্ত যা হলো বাংলাদেশে, মানুষের মধ্যে এখন একটা ভয়াবহ পরিমাণ, আমি বলবো যে একটা হাহুতাশ সৃষ্টি হয়েছে। কি করলাম? ওই যে বলা হয় না, মোহরমের পরে একটা আলোচনা ছিল না, হাই হুসেন হাই হাসান। বাংলাদেশের মানুষের মধ্যে এখন সেই হাই হাসিনা হাই হাসিনাই আলোচনায় হচ্ছে। যে হাসিনা শব্দটা, হ্যাঁ, এখন আমি বলবো যে এই যে পিতা মুজিবের 15ই আগস্টের সেই তাকে হারানোর পরে মানুষের মধ্যে যে একটা পর্যায়ে উপলব্ধিটা আসলো যে কি হারালাম, এখন সেটা যেহেতু এসছে, এবং এর পাশাপাশি তারা একটা আবার আশার আলো দেখছে। কি আশার আলো? বেঁচে তো গিয়েছে, বেঁচে তো গিয়েছে, রক্ষা তো পেয়েছে প্রাণে। সুতরাং রক্ষা যেহেতু পেয়েছে, আশা তাহলে আছে। এই যে একটা মানুষের একটা আস্থা, এটা তো আমাদের জন্য রাজনৈতিকভাবে, আওয়ামী লীগ দল হিসেবে, আমি ব্যক্তি শেখ হাসিনার একটা ইমেজের কথা বললাম, আর আওয়ামী লীগ দল হিসেবে এটাকে কি রাজনৈতিকভাবে পুঁজি করবে না? এটা ছাড়া কি আমরা রাজনীতি করা কি আমাদের পক্ষে সম্ভব? এখন এই আলোচনাটা আসে তিনি কি আসবেন কিনা। তিনি তো ছিলেন, তিনি তো রাজনীতিতে ছিলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তিনি ছিলেন। তো সুতরাং তিনি আসবেন না, তিনি আছেন, তিনি ধারাবাহিকতা তার বজায় থাকবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তিনি তো সম্পূর্ণভাবে মানে উপদেষ্টা হিসেবে, একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তো তিনি সরাসরি ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না এটা কোনো প্রশ্নের উদ্রেক করতে পারে, বরঞ্চ প্রশ্নটা এমন হওয়া উচিত, তার যে রাজনৈতিক ধারাবাহিকতা আমরা দেখেছি, সেটা দেখেছি একটা হাই লেভেল পর্যায়ে, অর্থাৎ পলিসি গভর্নমেন্ট লেভেলে। হ্যাঁ, একটা আইসিটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পলিসি আপনার স্ট্রাকচার, সেটার মধ্যে দেখেছি। এখন দেখা যাচ্ছে তিনি কি অর্গানাইজেশনাল পলিটিক্সে সেটা কি ইনপুট দিবেন কিনা। আমরা যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়াতে, তার যে মানে অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, সেখানেই তো আমরা নেতৃত্বের ছাপ দেখে ফেলেছি। তিনি যে ইন্টারেস্টেড, তিনি যে হি ওয়ান্টস টু লিড দ্য পার্টি, ইট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। আপনি সোশ্যাল মিডিয়া পেজ ফলো করলেই দেখবেন যে আওয়ামী লীগের যে কোনো বিষয়ে তিনি সরব, আওয়ামী লীগের পক্ষে তিনি কূটনীতি করছেন, তিনি আলোচনা করছেন, তিনি তো ব্যাপকভাবে সরব। তো সুতরাং এত সরব সজীব ভবিষ্যতের মুজিব যে হবে না, সেটা তো চিন্তা করা আমাদের কোনোভাবেই মানে উদ্রেক হয়। আমার বয়স হয়ে গেছে, তিনি বৃদ্ধ হয়েছেন এবং তিনি অবসরে যাবেন, এবং বাংলাদেশে যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে তখন শেখ হাসিনা হয়তো নেতৃত্বে থাকবেন না। সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য আসলে কি ইঙ্গিত দেয়? এর জন্য কি দল হিসেবে আওয়ামী লীগ প্রস্তুত? আওয়ামী লীগের ভেতরে কি এই কথা চলছে? সজীব ওয়াজেদ জয় কি দলের হাল ধরতে যাচ্ছেন? সে কারণে কি তিনি এমন মন্তব্য করে বসলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে? 5ই আগস্টের পর থেকে কখনো শুনিনি। সজীব ওয়াজেদ জয় যে হঠাৎ এ কথা বললেন, সেটা কি আপনাকে মানে আপনি অবাক হয়েছেন কিনা, কিংবা এরকম একটা মন্তব্য উনি করলেন কেন? ধন্যবাদ আপনাকে। আসলে তার যে সাক্ষাৎকারটি ছিল, সেটাতে বিভিন্ন প্রশ্নের যেই পারিপার্শ্বিকতা, যে কনটেক্সট, সেই সকল কনটেক্সটের হিসেবে আমাকে তার উত্তরগুলোকে দেখতে হবে। একটা আলোচনা এসেছে যে মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে তার যেই বর্তমান দায়িত্ব, সেই দায়িত্বটা মানে সেটা কিভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে সেটা যেই চলমানতা, হ্যাঁ, সেটা কন্টিনিউয়েশনের বিষয়ে যে প্রশ্নটা আসলো, সেই প্রেক্ষিতে আসলে সজীব ওয়াজেদ জয় তার সন্তান হিসেবে যে কথাটা বলেছেন, এই ধরনের আলোচনা আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা নানান সময় তিনি নিজেই অবতারণা করেছিলেন, যে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন, দেশের দায়িত্বে আছেন, এবং সেই কনটেক্সটে তিনি নিজেই বলতেন যে মানে নতুন নেতৃত্বকে আসতে হবে, অন্যদেরকেও দায়িত্ব নিতে হবে, এবং তার যেই অবস্থানটা সেটা নিয়ে তিনি প্রায়শই দলীয় ফোরামে আলোচনাটা করতেন। বিষয়টা আসছে সেভাবেই, এবং তার যে উত্তরটা ছিল, সেই উত্তরটাতে কিন্তু সেই কনটেক্সটটাকে আলোচনা নিয়েই আসতে হবে, যে আওয়ামী লীগের যে ধারাবাহিকতা, নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেটা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা চলমান থাকবে, সেটা থাকবে।
ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার যেই একটা পর্যায়ে গিয়ে তার যে বয়স বা তার যে কর্মক্ষমতা সেটার কনটেক্সটটা সেটা দল থেকে সেটা বিবেচনা করতে হবে, এবং তিনি সিদ্ধান্ত নিলে সেখানে তিনি কিভাবে কাজ করবেন বা কিভাবে সংযুক্ত থাকবেন, দিক নির্দেশনা দিবেন, সেটা তার দৃষ্টিকোণ থেকে সেটা দেখা হবে। একেবারে যে এটা দলীয় সিদ্ধান্ত, হ্যাঁ, তা কিন্তু নয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে আমি একটা জিনিস বলবো যে একটা রাজনৈতিক দল যখন রাজনীতি করে সে প্রথমেতে সে তার একটা আদর্শিক অবস্থান থাকে, আর দ্বিতীয় বিষয়টা যেটা থাকে যে তার পলিটিক্যাল ব্র্যান্ডিংটা কিসের মাধ্যমে হয়, পলিটিক্যাল ব্র্যান্ডিংটা, পলিটিক্যাল অ্যাসেটটা কি। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাসেটটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সেটা একটা আদর্শিক অবস্থান। সরকারে ছিল সেটা একটা নীতির অবস্থান, পলিসি মানে ইয়ে অবস্থান। আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ওই শেখ হাসিনার ব্র্যান্ডিং, সেটাই হচ্ছে আমাদের কিন্তু একটা পলিটিক্যাল অ্যাসেট। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাসেটটা এতটাই গুরুত্বপূর্ণ যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মানে চিন্তা করাটাও তাকে ব্যতীত আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ সারির নেতৃবৃন্দ তিনি বাদে, তাকে বাদ দিয়ে এই এত বড় রাজনৈতিক যে অ্যাসেট আমাদের, হ্যাঁ, সেটাকে বাদ দিয়ে কেউ কিছু করবার কথাটাও এখনো ভাবতে পারে না, পারছে না। কারণটা হচ্ছে শেখ হাসিনা তিনি যে একজন শুধু ব্যক্তি, কারো কন্যা, সেটার চাইতে ব্যক্তি হিসেবে তার যে প্রাতিষ্ঠানিক পরিচয় আন্তর্জাতিকভাবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, আমার তো আলটিমেটলি কিন্তু ভোটের পলিটিক্স করতে হয়, তাই না? ভোটে সমর্থনের বিষয়টা দেখতে হয়, আমার দলের নেতৃত্বে কে আছে সেটা দেখতে হবে। সাধারণ মানুষ, গ্রামের সেই চাষি, ট্রাকের সেই ড্রাইভার, রিক্সার যে ভ্যান চালক, স্কুলের যে শিক্ষক, মাদ্রাসার যে মৌলবী বা মানে প্রান্তিক জনগোষ্ঠীর যেটা আমাদের যদি বলি একেবারে মানুষের যেটা অনুভূতি, সেই অনুভূতির একটা বিশাল অংশ জুড়েই হচ্ছে শেখ হাসিনা। তো এত বড় রাজনৈতিক পুঁজি, এত বড় রাজনৈতিক ব্র্যান্ড, এটা আমি যদি একেবারে মানে অবজেক্টিভলিও বলি, আওয়ামী লীগের পক্ষে দল হিসেবে, আওয়ামী লীগ কেন, বিএনপির পক্ষেও দল হিসেবে ওই যে খালেদা জিয়াকে দেখবেন যে একেবারে তার জানাজার দিন পর্যন্ত এবং এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়ার যেই মানে অবস্থান সাধারণ মানুষের মধ্যে বলি বা কর্মী সমর্থকদের মধ্যে, সেটাকে কিন্তু এখনো পুঁজি করা হচ্ছে, এখনো কিন্তু সেটাই কিন্তু পলিটিক্যাল ক্যাপিটাল। আর আওয়ামী লীগের হচ্ছে একজন জীবিত সভানেত্রী, কর্মক্ষম, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। হ্যাঁ, সুতরাং এই সুস্থতা থাকা অবস্থায়, এই কর্মক্ষমতা থাকা অবস্থায় যতদিন সেই অবস্থান তার থাকবে, আওয়ামী লীগের তো এটা দ্বিতীয় কোনো চিন্তা 1% জন্য কারো মাথায় সেটা আসবে না। এটা আসাটা হচ্ছে মানে একমাত্র উন্মাদ হলে সেই ধরনের মানে আমাদের দলের ভেতরে এই ধরনের আলোচনাটা করতে পারেন আপনি। যে কিন্তু এখানে সজীব ওয়াজেদ জয় যে কথাটা বলেছেন সেটা কনটেক্সটটা কিন্তু আপনাকে ভাবতে হবে যে তিনি কিন্তু সেই কথাটা বলেননি। তিনি কিন্তু বলেননি যে আমাদের নেত্রী শেখ হাসিনা চলে যাচ্ছেন। তিনি যেই কনটেক্সটে বলেছেন সেই কনটেক্সটটা হচ্ছে যে দল তো তার ধারাবাহিকতা বজায় রাখবে, তার অবর্তমানেও নেতৃত্বের ধারাবাহিকতা বজিয়ে রাখবে, এবং সেই ধারাবাহিকতার মধ্যে দলীয় সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সিদ্ধান্ত হবে, সেই হিসেবে বলছেন যে একটা পর্যায়ে গিয়ে হয়তো বা তিনি সেই সিদ্ধান্ত, এখন তিনি নিলে কি দল মানবেন কিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নেয় এই বিষয়ে, তিনি তো বারবার অনেকবার বলেছেন আমার দলের কোন কর্মীকে আপনি বের করতে পারবেন যে এটা মেনে নেবে, কেউই তো এটা মেনে নেবে না। বিষয়টা হচ্ছে সেটাই। ওনাদেরকে পরিবারের মধ্যে কোনো আলাপ চলছে কিনা? কারণ আপনারা সম্প্রতিও দিল্লিতে যে সংবাদ সম্মেলন করলেন, সেখানেও যখন সাংবাদিকেরা আপনাদের জিজ্ঞেস করেছিলেন, এটা অনেক ভারতীয় সংবাদ মাধ্যমে শিরোনামও হলো যে আপনারা খুবই সমস্বরে বললেন যে আপনারা শিগগিরই বাংলাদেশে ফিরবেন এবং শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবেন। এমন অবস্থায় সজীব ওয়াজেদ জয়ের ওই সাক্ষাৎকারটাতে একটা, তারপরেই যখন সাংবাদিক প্রশ্ন করলেন যে তার মানে বাংলাদেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগ ফিরছেন, শেখ হাসিনার নেতৃত্বে ফিরছেন না, উনি বললেন ইয়া
মানে কারণ উনি বয়স হয়ে গেছেন। তো মানে উনাদের পরিবারের মধ্যে কোনো আলাপ চলছে? কারণ শেখ হাসিনাকে তো অনেকগুলো সাক্ষাৎকারেই জিজ্ঞেস করা হচ্ছিল যে তিনি নতুন নেতৃত্বের কথা ভাবছেন কিনা। মানে পরিবারের ভেতরে কি এমন আলাপ চলছে যে সজীব ওয়াজেদ জয় হাল ধরতে যাচ্ছেন? দলের ভেতরে আলাপ চলছে? একটা বিষয় তো অনস্বীকার্য যে আমাদের দলের মধ্যে যে অনুভূতিটা, সেটা হচ্ছে যে যদি কখনো দলের যে প্রধানের পদের বা দলীয় নেতৃত্বের প্রশ্নে যখন কোনো ধরনের চিন্তার উদ্রেক হয়, সেখানে সকলেরই একটা জায়গাতে একটা একমত থাকে যে বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে এই দলের নেতৃত্বে আসতে হবে। তা না হলে যেটা হয় যে মানে আমাদের যে উপমহাদেশীয় রাজনৈতিক অনুভূতি, সংস্কৃতি, কার্যক্রম যেটাই আমি বলি না কেন, সেইখানে সেটা না থাকলে কিন্তু দলের যে ঐক্য, দলের যে ধারাবাহিকতা, সেটা থাকাটা খুবই কঠিন। এই বাস্তবতাটা কিন্তু আমাদের সকলের কিন্তু সেই উপলব্ধিটা আছে। এবং সেই প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর দৌহিত্র হিসেবে এই দলের ভবিষ্যৎ নেতৃত্বে যখন আসবেন বা আসার বিষয়ে একেবারে আমি মনে করি সকলের মধ্যে একটা ঐকমত আছে। আগামী আগামীতে যদি সেই ধরনের সিদ্ধান্ত যদি আমার দলের মধ্যে যদি ভোট হয়, হ্যাঁ, আমি যদি বলি ভোটে হয়, তাহলে শতভাগ সেখানে সেই পদ্ধতি সেই তার নেতৃত্বের প্রশ্নে কোনো ট্রানজিশনের প্রশ্নে কোনো ধরনের দ্বিমত থাকবে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে, যেটা আমি পরবর্তী প্রজন্মের যে মানসিকতাটা আমি বলছি। কিন্তু এইটার যে একটা প্রক্রিয়া, সেটা তো এই মুহূর্তে আমরা করতে পারছি না কারণ আমাকে তো আপনি বাংলাদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে। সাংগঠনিক যে কাউন্সিল করার মাধ্যমে এই যে ট্রানজিশন অফ লিডারশিপ বা এটা নিয়ে ভাববার কথা বা এটা নিয়ে আলোচনা, সেটা তো করার আমাদের এই মুহূর্তে তারা করতে দিচ্ছে না, তাই না? তো সুতরাং এই মুহূর্তে এই চিন্তাটাই অবান্তর। এই মুহূর্তে এই চিন্তাটা অবান্তর। তবে হয়তোবা পরিবারের মধ্যে সেই আলোচনাটা থাকতে পারে যে আমাদের নেত্রী তার বয়স বিবেচনায় যে ভবিষ্যতে কিভাবে আমরা দলের ধারাবাহিকতা, নতুন প্রজন্মের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা, হ্যাঁ, সেই ক্ষেত্রে নতুন নেতৃত্ব সমূহ সেটা শুধুমাত্র নেত্রীর প্রশ্নে না, আমাদের দলের যারা বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে সার্বিকভাবে সব দিক থেকে যে তারুণ্যকে একটু প্রাধান্য দেয়া বা তাদের যে যোগ্যতা বা অভিজ্ঞতা সেটাকে একটু সামনে নিয়ে আসে, এই কাজটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা করে আসছিলেন। যে আমাদেরকে খুব কম বয়সে যে দলীয়ভাবে তিনি স্থান দিয়েছেন এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অনেক তরুণদেরকে তিনি দলীয় নেতৃত্বে উঠিয়ে নিয়ে এসেছিলেন। একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের আসলে কেন্দ্রীয় নেতৃত্বের যে সংখ্যাটা খুবই কম, ৮০ সদস্যের একটা প্রায় ৮০ থেকে ১০০-র মধ্যে সীমাবদ্ধ। আপনি বিএনপিতে যেটা হয়েছে যে ৫০০ সদস্যের কিন্তু কেন্দ্রীয় কমিটি, সেখানে কিন্তু আপনি বহু লোককে অ্যাকোমোডেট করে নিতে পারছেন। আওয়ামী লীগের বিষয়টা একটু ভিন্ন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সেখানে খুবই ছোট, সেক্ষেত্রে অ্যাকোমোডেট করাটা একটু চ্যালেঞ্জিং। এখন যেহেতু পরিস্থিতি ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, এখন কিন্তু সেভাবে করে কিন্তু আমরা যেটা অনেক সময় বলছি যে আমাদের যে মাথাটা দলের যেই আমি বলি যে হেডের জায়গাটাতে কিছুটা বাড়ানো, হ্যাঁ, মুখপাত্রের সংখ্যা বাড়ানো, সমন্বয়কের সংখ্যা বাড়ানো, সাংগঠনিক দায়িত্বের সংখ্যাটা, ব্যাপ্তিটা, বিস্তৃতিটা বাড়ানো, এই আলোচনাটা তো আছেই। তো সেদিক থেকে যে একটা আশাটা, তো এই ক্ষেত্রে ধরেন একটা তরুণ নেতৃত্বের একটা কাজ করার জায়গা থাকবে, আবার যারা আমাদের অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, দীর্ঘদিনের পর খাওয়া রাজনীতিবিদ, তাদের যে উপদেষ্টামূলক, সুপারিশমূলক যে বর্তমানেও সেটাও তো কিন্তু একটা পলিসি সাজেশন তাদের, হ্যাঁ, তারা তো সরাসরি অর্গানাইজেশনাল ডিটেইলসে সেভাবে করে সম্পৃক্ত হতে পারছে না, সেটা আবার ডেলিগেট করে দেওয়া হয়, সেটাও থাকবে। তবে ওই যে অর্গানাইজিং জায়গাটাতে গিয়ে যদি আমাদের সেখানে একটু গতি আসে, কারণ আমার তো অর্গানাইজিং সেক্রেটারি জেলে কারাগারে আছেন, হ্যাঁ, দুজন, প্রায় আমাদের যেটা খবর ৩ জন কারাগারে আছেন। তারপরে হচ্ছেন একজন অনেক দূরে একটা দেশে অ্যাসাইলাম নিয়েছেন বলে আমরা জেনেছি। তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদকদের ক্ষেত্রে তো একটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন আমরা পড়েছি। তো সুতরাং সেই ক্ষেত্রে যে একটা ইয়ে করা, ইনফিউজ করা, নিউ লিডারশিপের কার্যক্রমটা বাড়ানো, সেটা তো আলোচনা থাকবেই, তাই না? পরিস্থিতির কারণে, কারণ আমার যদি পুরো কমিটি যদি তো শেখ সাংগঠনিকভাবে হাসিনার কাজ তরফ করতে থেকে পারত। কি কখনো শুনেছেন? শেখ হাসিনার যত বক্তব্য বেরিয়ে আসে বা আমরা শুনতে পাই, সেখানে সবসময় শুনি শেখ হাসিনা বলছেন তিনি দেশে যাবেন
তিনি দেশে যে অনেক মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর যে অবিচার হয়েছে তার বিচার করবেন। আর আপনি ওই যে সকল মানুষের আবেগের কথা বলছিলেন। আমি কাল পরশুই শুনছিলাম যে আওয়ামী লীগের একেবারে দিন আনে দিন খায় এমন একজন কর্মী তারা তাদের কিশোর পুত্রকে তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে মেরে ফেলা হয়েছে। সেই পুত্রহারা বাবা-মা বারবার বলছিলেন যে তারা একমাত্র সান্ত্বনা পান যে শেখ হাসিনা অন্তত আছেন, নিরাপদে আছেন এবং শেখ হাসিনা ফিরবেন। কাজেই শেখ হাসিনা সে বিষয়ে মানে মনের জোর এবং মানে যে কথাগুলো আমরা শুনতে পাই, উনিও দলীয় ফোরামে তো সেটাই বলেন। মানে উনার নেতৃত্বেই তো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে আবার ফেরার কথাই নিশ্চয়ই দলে আলোচনা হয়। নাকি আপনারা অন্য কোনো রকম আলাপও শুরু করেছেন? না, প্রথমত আমি যেহেতু দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ যে মানে পলিসি লেভেলে আমার সেই কন্ট্রিবিউশন বা পার্টিসিপেশনের সুযোগটা সীমিত, আমি এই কথাটা আপনাকে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে প্রান্তিক পর্যায়ের শুধু কর্মী না, সমর্থকও এবং আওয়ামী লীগের বাইরে সাধারণ মানুষের মধ্যে, তৃণমূল মানুষের মধ্যে তাদের যে এই বিশ্বাস এবং আস্থার জায়গাতে তারা তো এখন দেখলো সবাইকে, তাই না? হ্যাঁ, বেগম খালেদা জিয়া একটা সময় যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এখন নেই আমাদের মধ্যে, তিনি ইন্তেকাল করেছেন। এখন সেইটা দেখার পরে মানুষের মধ্যে সবসময় একটা ভাবনা ছিল যে আপনি এই মুহূর্তে যদি আমরা একটা সার্ভেও করেছি এর মধ্যে দলের মানে দেশের মধ্যে একটা সার্ভে হয়েছে নানানভাবে আমাদের, যে আমরা দেখছি যে মানুষের মধ্যে আপনি এই শহরাঞ্চলের কিছু এদিক ওদিক বিশ্ববিদ্যালয়ের মানে পড়াশোনা করা বা বিদেশগামী বিদেশে প্রবাসী ইংরেজি দুই লাইন ইংরেজি বলতে পারা জনসংখ্যা বা তথাকথিত শিক্ষিত জনসংখ্যার একটা মানে সিগনিফিকেন্ট অংশ বাদ দিয়ে এই টিকটক আর সোশ্যাল মিডিয়াতে বসে থেকে যারা ইংরেজি বাংলা মিশিয়ে ট্রলিং ভিডিও করেন তাদেরকে বাদ দিয়ে, বা আমি বলবো যে শাহবাগে যারা খিস্তি খেওরের স্লোগান দিয়ে রাস্তা দখল করার লোক তাদেরকে বাদ দিয়ে যদি আপনি যদি সারা দেশে একটা সার্ভে করান এই মুহূর্তে, আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের সাধারণ মানুষ শতকরা কমপক্ষে 70%, আমি এর চাইতে আমি বেশি বলতে 70% দল হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেল আমি ভুল করেছি, মন্ত্রী ভুল করেছে, অমুক এক্স ওয়াই জেড দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, ভুল করেছে, সন্ত্রাস করেছে বা যা ইচ্ছা করেছে, দল হিসেবে আমাদের অনেক সমালোচনা আলোচনা ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু যখন ওই শেখ হাসিনার প্রশ্নটাতে আসে এই মুহূর্তে, হ্যাভিং সিন দ্য 5th of August and thereafter, আজ পর্যন্ত যা হলো বাংলাদেশে, মানুষের মধ্যে এখন একটা ভয়াবহ পরিমাণ আমি বলবো যে একটা হাহুতাশ সৃষ্টি হয়েছে। কি করলাম? ওই যে বলা হয় না, মোহরমের পরে একটা আলোচনা ছিল না, হাই হুসেন হাই হাসান। বাংলাদেশের মানুষের মধ্যে এখন সেই হাই হাসিনা হাই হাসিনাই আলোচনায় হচ্ছে। যে হাসিনা শব্দটা, হ্যাঁ, এখন আমি বলবো যে এই যে পিতা মুজিবের 15ই আগস্টের সেই তাকে হারানোর পরে মানুষের মধ্যে যে একটা পর্যায়ে উপলব্ধিটা আসলো যে কি হারালাম, এখন সেটা যেহেতু এসছে এবং এর পাশাপাশি তারা একটা আবার আশার আলো দেখছে। কি আশার আলো? বেঁচে তো গিয়েছে, বেঁচে তো গিয়েছে, রক্ষা তো পেয়েছে প্রাণে। সুতরাং রক্ষা যেহেতু পেয়েছে, আশা তাহলে আছে। এই যে একটা মানুষের একটা আস্থা, এটা তো আমাদের জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দল হিসেবে, আমি ব্যক্তি শেখ হাসিনার একটা ইমেজের কথা বললাম, আর আওয়ামী লীগ দল হিসেবে এটাকে কি রাজনৈতিকভাবে পুঁজি করবে না? এটা ছাড়া কি আমরা রাজনীতি করা কি আমাদের পক্ষে সম্ভব? আমি ভালো লাগা ভালো না লাগার কথাটাতে আসছি না, মানুষের মধ্যে যেটা মানুষ দেখছে, ওই যে এই কিছুদিন আগে পদ্মা সেতু নিয়ে এই যে আকিজের মালিকের ছেলে বশির সাহেব যে কথাটা বলল, পদ্মা সেতু না করলে নাকি ইরিগেশন করলে নাকি 5 টাকা কমতো চালের দাম। মানে এত বড় একটা উন্মাদ, উদ্ভট, অশিক্ষিত, মানে প্রজ্ঞাহীন, অনভিজ্ঞ, আর কি বলবো, আর কোনো বিশেষণ আমি পাচ্ছি না, এ নাকি দেশের বাণিজ্য এবং অর্থনীতির দায়িত্বে আছে। পরে দেখলাম যে শিক্ষাগত যোগ্যতাও তার নেই। তার বাবা বাংলাদেশের প্রথিতযশা শিল্পপতি ছিলেন, সেই বাবার অর্থে যা করেছিল সেগুলো বেচা বিক্রি করে এখন সে নিজে হয়েছে শিল্পপতি। আমি এখন বলবো যে শুধু শিল্পপতি বললে মানে উনি বোধহয় পতি, শুধু শিল্প তো আর দেখছি না, নিজে কোনো শিল্প তো করেননি। হ্যাঁ, চেয়ারে বসে এয়ারলাইন্স এর লাইসেন্স নিচ্ছেন, টিকিট কেনার ব্যবসা করছেন, নানান ম্যান পাওয়ার ট্যান পাওয়ার যা আছে সব হাতিয়ে নিচ্ছেন, বাগিয়ে নিচ্ছেন। এই লোক এই কথা বললো, তো মানুষ আপনি সেখানে যে রিয়াকশন, পাবলিক রিয়াকশন, মানে ক্ষুব্ধ না, শুধু আশ্চর্যান্বিত, যে উন্মাদনার তো একটা সীমা আছে।
এই পাগলের গোষ্ঠী, এই উদ্ভট লোকেরা আজকে বাংলাদেশের দায়িত্বে আছে। তো মানুষ তো সেক্ষেত্রে মানে হতাশ হওয়া ছাড়া আর হাই হাই করা ছাড়া তাদের আর কি বা করা আছে? তারা তো আর জঙ্গি হয়ে এদের মতন ট্রেনিং প্রাপ্ত লস্করে তো এবার ওই আপনার এই অ্যাসাসিন দিয়ে, স্নাইপার দিয়ে তো আর ক্ষমতায় আসতে পারবে না, জঙ্গি দিয়ে। তো মানুষ শুধু কাঁদছে। এই মানুষের কান্না, এই বেদনা, সেটা তো আমাদের জন্য রাজনৈতিকভাবে একটা বিশাল পাওয়া, বিশাল আমাদের অর্জন, যে একজন শেখ হাসিনা আমাদের জন্য কত বড় একটা অর্জন। সুতরাং এটা আমি আপনি দলের মধ্যে যে যেটাই বলুক না কেন, একটা কনটেক্সটে আমরা অনেক কথা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, সেটা তার ধারাবাহিকতা থাকবে। আমাদের নেত্রী একটা পর্যায়ে তার কার্যক্ষমতা, তার যে মানে বয়সের কারণে সেটা কমবে বাড়বে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি দেখবেন যে এই বাংলাদেশেই বর্তমানে এই যে মহাজন ইউনুস বসে আছে, তার বয়স কত? তার বয়স হচ্ছে প্রায় 90। তার বয়স হচ্ছে তার প্রায় 90, কিন্তু তার সাথে একটা মানে চটপটে কিছু ক্রিমিনাল মানসিকতার একটা টিম আছে। আসিফ নজরুল থেকে শুরু করে রিজওয়ানা, রিজওয়ানা থেকে শুরু করে আশিক চৌধুরী, আশিক চৌধুরী থেকে শুরু করে ওই যে মানে লুৎফি, আর ওই যে লামিয়া মোর্শেদ, নানান ধরনের একটা টিম তো তার আছে। সেই টিমগুলো দিয়ে সে যা ইচ্ছা তাই করছে, এবং তাকে যে স্ক্রিপ্ট বলা হচ্ছে সে ঠিকই সেটা বলে যাচ্ছে। তো 90 বছর বয়সের এই ব্যক্তি যদি চেয়ারে বসে রাষ্ট্রের এত ক্ষতি করতে পারে, 78 বছরের শেখ হাসিনা বাংলাদেশকে আগামী আরো 10 বছর অনেক কিছু দিতে পারে। আমার বিষয়টা হচ্ছে সেটাই, যে 78 বছর বয়সী শেখ হাসিনা, হ্যাঁ, বেগম খালেদা জিয়া তিনি অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু বিএনপি তার পলিটিক্যাল অ্যাসেট, তার যে পলিটিক্যাল ক্যাপিটাল, শেষ দিন পর্যন্ত তাকে মানে আইসিইউ দিয়ে বাঁচিয়ে রেখে জানাজার দিন পর্যন্ত, পুত্র আসা পর্যন্ত, সংগঠিত হওয়া পর্যন্ত এই পুঁজিকে ছাড়ে নাই। যেখানে বিএনপির মতন একটা রাজনৈতিক দল, হ্যাঁ, মানে নিশ্চয়ই সেটা 92 ছাড়ে নাই। বছর বয়সে আপনার মনে আছে যে মালয়েশিয়ায় আবার নির্বাচিত হলেন মাহাথির মোহাম্মদ। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, তিনিও 90 পেরিয়ে গিয়েছিলেন। Correct। এবং মানে এবং আমৃত্যু সবচেয়ে সফল অর্থমন্ত্রী, এবং সবচেয়ে আপনি শুধুমাত্র মানে আমি ইয়াং হলাম আর কিছু চটপটে কথা বললাম, এই যে আমাদের যেটা বিষয়, যে রাস্তায় শাহবাগে দাঁড়িয়ে একটা দিলাম ভাষণ, হ্যাঁ, আমি জেন জি, হ্যাঁ, জেন জি, মানে নিজেকে দাবি করে কাজ নেই কর্ম নেই, বাপের হোটেলে থেকে আমি যা ইচ্ছা তাই বলে যাচ্ছি, তারপর যখন ওই যে পরিবার চালাতে হবে, এখন শুধু ভারত বিরোধী কথাই বলবো, কিন্তু ভিসাও তো নিতে পারবো না, এটা তো তাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসবে। আসবে, এটা আমি একটা শ্রেণীর কথা বলছি, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী যারা, যারা আমার শ্রমিক সমাজ, আমাদের বয়সী যারা মানে যে 25 থেকে 30, তারা তো গিয়ে এই মানে উন্মাদদের সাথে গিয়ে স্লোগান ধরছে না। তারা চিন্তা করছে বাবা কিভাবে একটা ভিসা নিয়ে বিদেশে গিয়ে কাজ করতে পারবো। তারা চিন্তা করছে কিভাবে শিক্ষার জন্য দক্ষতা অর্জন করতে পারবো। তারা তাদের জীবিকার জন্য, এখন কিছু লোকের দলীয় ফান্ডিং আছে, টাকা পয়সা পাচ্ছে, বিরিয়ানি খেয়ে চিৎকার করছে। কিছু লোক সোশ্যাল মিডিয়াতে ঘুম থেকে উঠেই এরা ভোট দিতেও যাবে কিনা আমার সন্দেহ আছে, তাই না? এদের এবং কথাই তো সজীব রাষ্ট্র ওয়াজেদ আজকে জয় বলছে। আসলে খুবই গুরুত্বপূর্ণ। সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাক্ষাৎকারে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মেক করেছেন কিন্তু। তাকে যখন জিজ্ঞেস করেছেন আল জাজিরার সাংবাদিক যে, "আপনাদের দলের সমর্থক হবে কেন? তরুণ প্রজন্ম।" তখন তিনি এই কথাটাই বলেছেন যে, 17 বছরে তার মা যে স্ট্যাবিলিটি দিয়েছেন, যে উন্নয়ন দিয়েছেন, যেরকম একটা মানে শান্তির সোসাইটি তৈরি করতে পেরেছিলেন, সেটা আর কখনো বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেননি। এমনটা বলে তিনি বলছেন যে, সে কারণেই তরুণেরা তাদের দলে আগামীতেও আওয়ামী লীগের দলে দলে তরুণরা সমর্থন করবেন। মহিবুল হাসান চৌধুরী নফিল, শেষ প্রশ্ন করি যে মানে আপনি যেটা বলেছেন উপমহাদেশে নিশ্চিতভাবে, শুধু উপমহাদেশে কেন, মানে পৃথিবী জুড়েই রাজনৈতিক পরিবারগুলোর প্রভাব থাকে, এবং উপমহাদেশে তো গান্ধী পরিবার, ভুট্টো পরিবার, জিয়া পরিবার, মুজিব পরিবার, তারাই আসলে দলগুলোর হাল ধরেছেন। শ্রীলঙ্কাতেও এই এই ঘটনাই সত্যি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় নিজেই আজকে সাক্ষাৎকারে, মানে খবরে তো আমরা জানতাম, এই সাক্ষাৎকারেও কিন্তু উল্লেখ করেছেন যে তিনি পাসপোর্ট নিয়েছেন 5ই আগস্টের পর। সজীব ওয়াজেদ জয় কি সত্যি আসবেন আওয়ামী লীগের দায়িত্ব নিতে? এবং সজীব ওয়াজেদের জয়ের পাশাপাশি সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়েও কিন্তু অনেক মানুষের মনে অনেক প্রত্যাশা আছে। তো এই ভাই বোনেরা আসলে আসবেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য আমাদের দিতে পারেন কিনা?
দেখুন, আহ, যে কোনো দেশের পাসপোর্ট নেওয়া বা নাগরিকত্ব নেওয়াও যেমনি যায়, সেটাকে আবার পরিত্যাগও করা যায়। তো সুতরাং এটা কোনো আসলে বিষয়ই না। আমাদের সংবিধান অনুযায়ী আম, এ, যে কোনো কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে, সে নির্বাচন করার জন্য সেটা অবশ্যই তিনি করতে পারেন। আর নির্বাচন একটা বিষয়, নির্বাচন করতে গেলে আপনাকে নাগরিকত্বটা ছেড়ে আসতে হবে। আবার নির্বাচন ছাড়াও তো রাজনৈতিক অনেক দায়িত্ব আছে। আমার যদি দলের কোনো দায়িত্ব নিতে হয়, দলের মানে উচ্চ পর্যায়ে যে কোনো দায়িত্ব, একেবারে টপ থেকে শুরু করে বটম, সেখানে তো কোনো দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সেখানে তো কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, তাই না? তো সুতরাং প্রথমে হচ্ছে আমার দলের নেতৃত্ব। দলের নেতৃত্বের জায়গায় যখন আমি সুসংহত হব, তারপরে হচ্ছে নির্বাচনের কাজ, তাই না? তো সুতরাং দলের নেতৃত্ব নিতে যে কোনো দ্বৈত নাগরিকের, আমাদের অনেকেরই কিন্তু কেন্দ্রীয় কমিটিতে দ্বৈত নাগরিকত্ব ছিল, তারা সেটাকে ছেড়ে দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এটাতে আমি দোষের কিছু দেখি না। এবং আমি মনে করি সজীব ওয়াজেদ জয় বা বঙ্গবন্ধুর রক্ত যেই যেই প্রজন্মের মধ্যে প্রবাহিত হচ্ছে, তারা ব্যক্তিগতভাবে চাক বা না চাক, সেই চাওয়া বা না চাওয়াটা অনেকটাই গৌণ। সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে, প্রথমত হচ্ছে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশার জায়গা থেকে, দলীয় নেতাকর্মীরা এই দলের নেতৃত্বের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যে তাদের মধ্যেও সেই আশার আলোটা যেন মানে দেখে, তাদের মধ্যে সেই আস্থার জায়গাটা যেন দেখে। তো সুতরাং সবসময় যে একেবারে পদ নিয়েই কাজ করতে হবে, তিনি তো বিগত 15 বছরের একটা বিশাল অংশ কিন্তু সরকারে কাজ করেছেন। এখন এই আলোচনাটা আসে তিনি কি আসবেন কিনা। তিনি তো ছিলেন, তিনি তো রাজনীতিতে ছিলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তিনি ছিলেন। তো সুতরাং তিনি আসবেন না, তিনি আছেন, তিনি ধারাবাহিকতা তার বজায় থাকবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তিনি তো